এটা আপনার কাজ আপনি তো ইয়েগুলো শুনতে পাবেন, রেখে দেন যদি দরকার, দেখে নেবার একবার চলুন। জয়মল্লীবাসী, আজকে আমরা এসেছি বনগাঁ অঞ্চলে। এখানে বনগাঁয় বহুজন মুক্তি পার্টির সমর্থিত আমাদের প্রার্থী সুজাতা বৈরাগী ম্যাডাম, ওনাকে আমরা পেয়েছি। আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে বনগাঁয় আপনার যে লোকসভা ইলেকশন, ম্যাডাম আপনার লোকসভা ইলেকশন কবে? 20 তারিখ, আগামী 20 তারিখ, মানে 20 মে 2024 আপনার লোকসভা ইলেকশন। আচ্ছা ম্যাডাম, আপনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসাবে বনগাঁ লোকসভায় লড়াই করছেন। আপনার এগেনস্টে অনেক নামি দামি দল আছে এবং আমরা শুনলাম যে আপনার বাবা দীর্ঘদিন ধরে মতুয়া আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং এনআরসি সিএ এর বিরুদ্ধে দিল্লিতে গিয়েও তিনি অনশন করেছেন। একটু আপনার বাবার নামটা বলুন। আমার বাবার নাম তারাপদ বৈরাগী। আচ্ছা, একটু ম্যাডাম জোরে বলবেন। আমার বাবার নাম তারাপদ বৈরাগী। আচ্ছা, তো আপনার বাবা দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মতুয়া আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সমাজ গড়ার আন্দোলনে যুক্ত ছিলেন। আপনি হঠাৎ এই বহুজন মুক্তি পার্টি দলের প্রার্থী হলেন কেন, একটু যদি বলেন। আমি সত্যি কথা বলতে কি, এই বিজেপি, তৃণমূল, আরও যে দলগুলি আছে এগুলো তো আমাদের নয়। আমাদের দল হচ্ছে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, যে নীতি, এইগুলো বিএনপি মধ্যে আছে আর বিএনপি সেই পথে চলছে আমি দেখছি। ওই জন্যই কিন্তু আমি বিএনপিতে যোগ দিয়েছি, মুল্লিবাসীদের হয়ে যোগ দিয়েছি। বিএনপি মুল্লিবাসীদের নিয়ে চলছে, পিছিয়ে পড়া লোকদের। আর আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এই পিছিয়ে পড়া 36টা জাতকে নিয়ে উনি সেই আমলে সবাইকে নিয়ে একসঙ্গে চলেছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে, প্রচুর আন্দোলন করেছে হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর আমাদের। আর সেই আন্দোলন করেছে, সেটা পরে আম্বেদকর করেছে। আর আমার বিএনপি এই দলটা আমি দেখছি, এই দলটাও আমার হরিচাঁদ গুরুচাঁদের মানে যে আদর্শের যে নীতি, সেই নীতিগুলো এই বিএনপি দল করছে বা সেই নিয়মগুলো পালন করছে। ওই জন্যই আমি এই দলটা নিয়েছি। আর এই সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, হাত, এই দল তো আমাদের না, আমাদের মুল্লিবাসীদের না। তাহলে ওই দল আমি করবো কেন? আমি যখন আজকে আমি বুঝি যে ওইটা আমাদের দল না, আচ্ছা, তাহলে আমি ওটা করবো কেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওটা তো গেল। আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি আপনাকে, যে আপনার বাবা কালা কানুন হিসাবে যেটা পরিচিত এনআরসি সিএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং বিএনপি দলও এই কালা কানুনের বিরুদ্ধে। এ ব্যাপারটা আপনি একটু বলুন, এই এনআরসি সিএ থেকে কিভাবে আমাদের এসসি এসটি ওবিসি মানুষকে বাঁচাবেন, যেটা তো ওরা এনআরসি সিএ করছে, আসামে করেছে, বাংলায় যদি করে সেটা কিভাবে সমস্যা তো তৈরি হবে, আপনি কিভাবে মেটাবেন সেটা? আমরা বিএনপি যদি আসে আর আমরা যদি এই যে পিছিয়ে পড়া মানে এই 97% লোক, আমরা 3% লোক আমাদের মানে মাথার উপর বসে রাজত্ব চালাচ্ছে। আমরা যদি এই বিএনপি দল করে আমরা যদি সব এক হতে পারি, অবশ্যই আমরা মানে 97%-এর 60 থেকে মানে 50 থেকে 60%ও যদি এক হতে পারি, ওই 3% লোককে আমরা হামেশাই তাড়িয়ে দিতে পারি। কিন্তু আমাদের লোকগুলো তো ঘুমিয়ে আছে, বুঝতে পারছে না, তাদের এইভাবে মানে সমাজটাকে আমাদের মানে শেষ করে দিচ্ছে, দূষিত করে দিয়েছে। তাহলে আপনি এই কারণেই জাগরণের একটা পথ নিয়েছেন। আমার বাবা সারা জীবন সমাজ কিভাবে সুন্দর থাকে
থাকবে। আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের নীতি নিয়ে চলেছে। উনি মানে উনার জীবনটাই এই হরিচাঁদ গুরুচাঁদ বা এই যে ঠাকুর বাড়িতে সারা জীবনটাই ওনার জন্য উনার ওই এই হরিচাঁদ গুরুচাঁদের নামে আদর্শ নিয়েই সারা জীবনটাই এই দলে কি বলবো একদম সময় ব্যয় করে। ব্যয় করেছে। আচ্ছা দিদি, এখানে আর একটা জিনিস জিজ্ঞাসা করি, দীর্ঘদিন আমাদের দেশে জনগণনা ঠিক মতো হচ্ছে না। ধরুন আমাদের দেশ জাতিভিত্তিক দেশ, সেই জাতির কত জনসংখ্যা, তাদের কেমন লেখাপড়া শিখেছে, তাদের মধ্যে লেখাপড়া, চাকরি এবং আয় কেমন, এটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে না। তো আপনার দল এ নিয়ে কি ভাবছে? আমাদের দল এই নিয়ে সম্পূর্ণভাবেই ভাবছে, কিন্তু আমরা যতই ভাবি আমরা যদি সেই মূল জায়গাটায় না যেতে পারি তাহলে ভাবনা আমাদের বৃথা। এই যতই দল করি এ করি তা করি, আমরা যদি সব এক না হয়ে আমরা যদি সেই পার্লামেন্টেই না যেতে পারি আমাদের সমস্ত বৃথা। আমাদের সব এক হতে হবে, তারপরে আমাদের যেতে হবে। আর এই যত সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। আর এই সমস্যা তো ওই 3% লোকই করে দিচ্ছে। ওই 3% লোক আমরা যে বারবার জিতাচ্ছি তারাই এই সমস্যাগুলো তৈরি করছে। আমরা যদি না জিতি, তাহলে আমরা যদি না ওই জায়গায় যাই, তাহলে কিন্তু ওই সমস্যাটা ওরা কিন্তু আমরা জিতাবো, ওরা কিন্তু সমস্যা বারবার তৈরি করবে। যেভাবে হোক আমাদের সমাজটা দেখুন না একদম দূষিত করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আরেকটা আপনাকে প্রশ্ন করি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তিনি কৃষকদের নিয়ে আন্দোলন করেছিলেন। আজকে সারা দেশে কৃষক ঠিকমতো তার ফসলের পয়সা পাচ্ছে না বলে আত্মহত্যা করছে। কৃষক প্রতি মুহূর্তে খুব দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে। আপনার দল কৃষকদের নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? কৃষকদের ঠিকঠাক যে কৃষকদের যে খরচা হবে, যা হবে সেইগুলো মানে ঠিকভাবে বিক্রয়, মানে মাঝখানে তো দালাল থাকে। কৃষকরা কষ্ট করে ফসলটা করে, মাঝখানে দালাল এসে তারা কৃষক 10 টাকায় বিক্রি করলে তারা 30 টাকায় মানে বিক্রি করে, 10 টাকায় কিনে নিয়ে 30 টাকায় করে। আর কৃষকরা কি পাচ্ছে? তেলের দাম ছিল যেখানে 30 টাকা 40 টাকা, সেখানে 100 কত যেন হয়েছে, প্রায় 200 টাকার কাছে। হ্যাঁ, তাহলে কৃষকরা কি করে বাঁচবে? তেলের দাম হাই করে দিয়েছে। তারপরে এই যে প্রত্যেকটা সার থেকে শুরু করে এই যে সমস্ত কিছু দাম, যেমন কারেন্টের বিল যেখানে 200 250 300 আসতো, আর এখন 1000 1200 উপরে, নিচে 1000 1200, তারপরে উঠে। তাই দীপ্তিকল যেটা চলবে সেটাও তো ওই তেলের ইসে চলবে, কারেন্টের ইসে চলবে। তাহলে কি করে কৃষকরা বাঁচবে বলুন? কি করে বাঁচবে? কৃষকদের তো শেষ একদম, যত চুষে খাচ্ছে কৃষকদের আর এই নিচে শ্রেণীর লোকদের শেষ করে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই কৃষকদের নিয়ে ভাবছেন, এবং কৃষকরা যারা, আমরা কৃষি, অবশ্যই আমাদের ফ্যামিলি কৃষি ফ্যামিলি, আমরা জানি কৃষকদের নিয়ে আপনারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করেন। অবশ্যই। আচ্ছা দিদি, আর একটা প্রশ্ন আপনাকে করি। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিম বাংলাও চাকরি বিক্রি করছে। সরকারের তরফ থেকেই চাকরি বিক্রি করা হয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকে বহু সরকারি কোম্পানি বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ঘরের বেকার ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার ছেলেমেয়ে প্রায় 60%-এর উপরে ছেলে মেয়ে বেকার, এবং প্রতিনিয়ত একটা বেকার ছেলে মেয়েদের একটা অংশ নয় মানসিক রোগী পরিণত হচ্ছে, নতুবা তারা আত্মহত্যা করছে। বেকার ছেলে মেয়ে, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য আপনাদের পরিকল্পনা একটু বলুন। বহুজন মুক্তি পার্টি কি পরিকল্পনা নিচ্ছেন? পরিকল্পনা নিয়েছে যে শিক্ষিত ছেলে মেয়েদের, এমনকি মানে প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েদের চাকরি তো দেবেই, আর বিদেশেও পাঠানোর ব্যবস্থা করবে। যে এরা এখানে শুধু থাকবে না, এদের মানে এখানে ধরেন প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই যদি শিক্ষিত হয়, অত শিক্ষিত রেখেও তো আমাদের কাজ, অত চাকরি অত কিছু কোথা দিয়ে দেবো? আর সব বেসরকারি করে দিয়েছে, শেষ, দেশটাকে শেষ করে দিয়েছে।
আর এই লোকগুলোকে আমার এই শিক্ষিত সমাজের ছেলে, আমি মাঝখানে একটা ব্যক্তিগত কথা না বললেই নয়, আমার মানে ফ্যামিলি শ্বশুরবাড়ি সব চাকরি বাকরি করে, হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার, মানে আরও বড় বড় চাকরি করে, কিন্তু আমার মেয়েটা গ্র্যাজুয়েট কমপ্লিট করলো আর্ট কলেজ থেকে। আমি বলছি তুই এমএ কর, সব উচ্চ শিক্ষিত। বলছে না মা আমি এমএ করবো না। আমি বলছি কেন তুই করবি না? বলছে না মা এই 2 বছরে আমার 6 লাখ টাকা খরচ হবে, তাহলে সেই 6 লাখ টাকা কিন্তু চাকরি পাবো না। আর সেই মেয়ে মানে মানসিক রোগী হয়ে গেছে, চাকরি পাবে না, পড়তে পারছে না, মেয়ে ঘরে চুপচাপ বসে আছে, মেন্টালি রোগী হয়ে যাচ্ছে। তাহলে আমার ঘরে এরকম, তাহলে আর প্রতিটা ঘরে, আমার ঘরে ছেলে মেয়েদের তো আমি খাইয়ে পড়িয়ে যাক আমার একটু আছে, আর যাদের ঘরে নেই সমস্ত উর্জার করে ছেলে মেয়েকে মানুষ করেছে, তারা কি করবে? তারা তো পুরো উন্মাদ পাগল হয়ে যাবে ফ্যামিলি। শিক্ষা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা পড়াতে পারছে না, স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারিকরণ। সমস্ত টোটাল। তাহলে দিদি, বহুজন মুক্তি পার্টি বিএনপি নিশ্চয়ই ছাত্র যুবর জন্যও ভাববে। হ্যাঁ ভাববে না, মানে খুব ভাববে, একদম মাথাটা দিয়ে ভাববে। না মানে ভেবেছে এই জন্যই যে এই ছেলে মেয়েগুলো কি করবে, এর জন্য ভেবেছে দেখেন যে আমাদের ছেলে মেয়েগুলো বিদেশেও পাঠাবো। তাহলে এর থেকে আর ভাবনা কি থাকতে পারে, যে নিজের দেশের সমস্ত ছেলে মেয়েকে যদি আমরা নাও দিতে পারি তাহলে বিদেশেও যাওয়ার ব্যবস্থা করে দেবো, পুরো মানে কোনো খরচা লাগবে না। বিএনপি এটাও ভেবেছে।